নিহিন এবার সত্যি সত্যি সিদ্ধান্ত নিয়ে নিল সে আর এই বাড়িতে এক মুহূর্তেও থাকবে না। রাগে গজগজ করতে করতে নিজের কাপড় চোপড় গুছিয়ে ব্যাগে ভরতে শুরু করলো। এবার আর মোটেও কথার খেলাপ করা যাবে না। এখানে তার এক সিকিও মূল্য নেই। বড় ভাই মূল্য দিচ্ছে না, কথায় কথায় ভাগ সামনে থেকে বিদায় হয়ে করছে। কথায় কথায় ভাগ সামনে থেকে বিদায় হওয়া করছে। মায়ের কাছে কিছু বলতে গেলে মা এড়িয়ে যাচ্ছে। না, এত অবজ্ঞা নিয়ে আর এই বাড়িতে থাকা যাবে না, অসম্ভব। গোছগাছ শেষ হলে নিজের ঘর থেকে বের হলো। শেষবারের মতো একবার পুরো রুমে চোখ বুজে নিল। আর্দ্র কণ্ঠে বলল, রাগ করিস না আমার প্রিয় রুম, তোকে ছেড়ে যেতে আমারও খারাপ লাগছে রে। কতদিন তোর কোলে পেঠেছিলাম বলতো। এবারে মানুষগুলো হচ্ছে নিষ্ঠুর। আমি চলে যাচ্ছি। আমার জায়গায় অন্য কেউ এলে তাকে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিবি, ওকে? মনে থাকবে। নিহিন ড্রয়িং রুমে এলো। ঘরের বাকি সদস্যরা সবাই এখানেই রয়েছে, যে যার নিজেদের মতো গল্প করছে। নিহিনের বাবা আমজাদ হোসেন পত্রিকা চোখের সামনে ধরে বসে রয়েছেন। মা আর ভাবি দুজন মিলে গল্প করছে। আপাতত ভাইয়াকে কোথাও দেখা যাচ্ছে না। নিহিন সকলের সামনে গিয়ে দাঁড়ালো। উপস্থিত সবাই তার দিকে তাকিয়েও কেউ গা করলো না। আশ্চর্য, নিহিনের সাথে এত বড় একটা ব্যাগ থাকা সত্ত্বেও কেউ একটাবার কিছু জিজ্ঞেস করলো না। সে এতটাই ফেল না, অভিমানে গাল ফুলিয়ে বলল, আমি যাচ্ছি। আমজাদ হোসেন পত্রিকা থেকে চোখ তুলে চশমাটা ঠিক করতে করতে বললেন, কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? তবে যাও। কয়দিনের জন্য যাচ্ছ? নিহিন ধরা গলায় বলল, সারা জীবনের জন্য যাচ্ছি। আর তোমাদের বাড়ি ফিরবো না। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। তিনি প্রত্যুত্তরে বললেন। আচ্ছা, যাও। নিহিন আরেক দফা আশ্চর্য হলো। এই তার সেই বাবা, যে বাড়ি ফিরে নিহিনকে না দেখলে অস্থির হয়ে যেত। আজ কেমন নিষ্ঠুর ব্যবহার। নিহিন মায়ের উদ্দেশ্যে বলল, মা, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি। শাহানাজ বেগম নির্বিকার গলায় বললেন, আচ্ছা, গিয়ে একটা ফোন করে আমাদের জানিয়ে দিস যে ঠিকঠাক মতো পৌঁছে গেছিস। নিহিন কার ওপর রাগ ঝাড়বে ঠিক বুঝতে পারছিল না। মায়ের কথা শুনে মাথার ভেতর আগুন জ্বলে উঠল। আর কিছু বলার প্রয়োজন বোধ করলো না। সোজা বাড়ি থেকে বের হয়ে নিচে নামলো। ভেবেছিল অভিমান করে সবাইকে বাড়ি থেকে চলে যাওয়ার ভয় দেখাবে। নিশ্চয়ই বাবা মা কেউ না কেউ বাধা তো দেবেই। কিন্তু কেউ তো বাধা দিলই না, উল্টা বলছে সাবধানে যেতে, গিয়ে ফোন দিয়ে জানাতে। আহা কি সুন্দর। কিন্তু কথার কথা হলো, নিহিন এখন যাবে কোথায়? বড় মুখ করে তো বেরিয়ে এসেছে। এখন ফিরে গিয়ে আর নিজের নাক কাটাতে চায় না। ঠান্ডা মাথায় ভাবতে লাগলো, কার বাসায় যাওয়া যায়? কোনো বান্ধবী? লতায় পাতায় গড়ে ওঠা বান্ধবীরা কেউ আর অবিবাহিত নেই, সব বিয়ে করে শ্বশুর বাড়ি। কোনো আত্মীয়ের বাসায় যাওয়া যায় অবশ্য, কিন্তু নিহিনের মন সায় দিল না। বাড়ির দিকে একবার তাকালো, কি করবে? সবাই নিজেদের ঘরে চলে গেলে সেও লুকিয়ে নিজের রুমে ঘাপটি মেরে বসে থাকবে। হ্যাঁ, এটা করা যায়। এমনিতেও নিহিন না থাকলে তার রুমের আশেপাশে কেউ যায় না, এইবারও যাবে না। তবে বাসায় যেতে হবে আরও অনেকটা পরে। বাকি সময়টুকু বরং হিমু হয়ে রাস্তায় রাস্তায় হেঁটে কাটিয়ে দেওয়া যাক। রোদের তেজে অবশ্য রাস্তায় বেশিক্ষণ টিকে থাকা গেল না। নিহিন এগিয়ে গিয়ে পার্কে ছায়া দেখে একটা জায়গায় বসলো। ব্যাগ খুলে একটা উপন্যাস বের করলো। ঠিক এমন সময় একটা ধুলো মাখা চিরকুট তার পায়ের কাছে এসে গড়াগড়ি খেলো। নিহিন আশেপাশে তাকিয়ে চিরকুটটা হাতে নিল। কার নাকার কি? খুলে দেখা উচিত হবে কি? না, একদম না। সৎ চিন্তা মাথায় এলেও অধিক কৌতূহলে চারকোনা কাগজটার ভাঁজ ভাঙল। বেশ স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে, ওহে প্রিয়তমা, তুমি বুঝনি ওই অব্যক্ত মনের আত্মকথা। তুমি বুঝনি তোমার অবুঝ প্রেমিকের হৃদয়ের ব্যথা। তুমি ফিরে তাকাওনি সে ভালোবাসার পানে, যা কিনা পুরোই ব্যর্থতায় ভরা। কবে তুমি আসবে? চক্ষু মেলে চাইবে, ফিরবে মনের ঘরে। তোমার প্রেমিক আসলেই ক্লান্ত। দেখা দাও প্রিয়তমা, দেখা দাও। নিহিন এক নিমেষে চোখ মুখ কুঁচকে ফেলল। এসব উল্টো পাল্টা চিরকুটের লেখককে বিরক্তি ছেড়ে সে পুনরায় নিজের কাজে মন দিল। আধ ঘন্টার মাথায় পেছন থেকে কারো আপু সম্বোধন তার ধ্যানভঙ্গ করল। নিহিন পেছন ফিরে তাকালো। 10-21 বছর বয়সী একটা যুবক তার দিকে চেয়ে রয়েছে আকুতি ভরা চাহনিতে। নিহিন বলল, কিছু বলবেন? ছেলেটা দু কদম এগিয়ে এসে বলল, ইয়ে না মানে আপু, আপনি একটা চিঠি পেয়েছেন তাই না? ওইটা আসলে আমার। আমায় ফেরত দিবেন?
কাগজটা নিহিনের হাতেই ছিল। সে ওটা পরখ করে ছেলেটাকে ধমক দিয়ে বলল, এই ছেলে, বয়স কত তোমার? এই বয়সে প্রেম করছো? তোমার বাসা জানে? ছেলেটা বেশ ঘাবড়ে গেল। আমতা আমতা করতে করতে বলল, আপু, আপনার হাতের কাগজটা যদি দিতেন। দিব না। এটা যেহেতু আমার হাতে এসে পড়েছে, তাই এটার বর্তমান মালিকানা আমার। আর এটা যে তোমার চিঠি সেটা বুঝবো কি করে? প্রমাণ আছে? প্রমাণ দাও। ছেলেটাকে এবার বড্ড বেশি অসহায় দেখালো। সে হয়তো সাহায্যের আশায় আশেপাশে তাকাচ্ছে। নিহিনের হাসি পেলেও সে চেপে রেখেছে। ছেলেটা বয়সে তার থেকেও বেশ ছোট হবে। এই বয়সে প্রেম কাহিনী, তা আবার কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা। বলে কিনা, কবে তুমি আসবে, চক্ষু মেলে চাইবে, ফিরবে মনের ঘরে। তোমার প্রেমিক আসলেই ক্লান্ত। আহা, কি উতলে ওঠা প্রেম। নীরবতা ভেঙে নিহিন জিজ্ঞেস করলো। নাম কি? ছেলেটা সংশয় নিয়ে বলল, কার? তোমার? আরিশ, আহরাম ফায়াজ আরিশ। বয়স কত? ছেলেটা আবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। নিহিন পুনরায় বলল, হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি, বয়স কত তোমার? ছেলেটা ছোট্ট করে বলল। 20। এই বয়সে এইসব কি? বাসা জানে? আরিশ তৎক্ষণাৎ জবাব দিল। আমার ভাইয়া জানে। ডাকো তোমার ভাইয়াকে। আয়মানকে ডাকতে হলো না। আরিশের দেরিস দেখে সে নিজেই এই দিকটায় এগিয়ে এলো। আরিশ আয়মানকে দেখা মাত্রই বলল। এই তো, ইনি আমার বড় ভাই। নিহিন আয়মানের দিকে বিরক্তি নিয়ে তাকালো। আয়মান নিজেও এদিকে নিরপেক্ষ তাকিয়ে রইল। নিহিন মনে মনে বলল, এ কি রকম ভাই? বড় ভাই হয়ে ছোট ভাইকে এসব প্রেম শেখাচ্ছে, চিরকুট লেখা শেখাচ্ছে। কিন্তু মুখে অতি তিক্ত আখ্যান নিয়ে আয়মানের উদ্দেশ্যে বলল। আপনার নাম কি? আয়মান তেরছা গলায় জবাব দিল। আমাকে দেখে কি আপনার স্টুডেন্ট মনে হচ্ছে? ভাবলেন কি করে যে আপনার কথার উত্তর আমি এক নিমিষেই দিয়ে দেব? আশ্চর্য, আমি আপনাকে নাম জিজ্ঞেস করেছি। পার্কে ঘুরে ঘুরে কি ছেলেদের নাম জিজ্ঞেস করে বেড়ান? আয়মানের কথার ধরনে নিহিনের মাথায় আগুন জ্বলে উঠল। সে হাতের চিরকুটখানা দুই ভাইয়ের দিকে ছুঁড়ে মেরে পেছন দিকে ঘুরল। বেঞ্চ থেকে নিজের ব্যাগটা হাতে নিতে নিতে তাদের দিকে তপ্ত বাক্য ছুঁড়ে মারল। ফালতু কোথাকার। তারপর নিজের রাস্তা দেখল। আয়মান পেছন থেকে ডাক দিল। এই যে মিস। মিস না, মিসেস। কি নামে সম্বোধন করব আপনাকে? নিহিন পেছন দিকে ফিরে কটাক্ষ চাহনি ছুঁড়ে মারল। বলল, ইনোসেন্ট সেজে বুঝি জানতে চাইছেন আমি বিবাহিত নাকি অবিবাহিত? অকস্মাৎ ধাক্কাটা সামলাতে আয়মানের বেশ সময় লাগলো। সে ধীরে ধীরে বলল, আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশি বুঝে ফেলেছেন? সবাইকে কি নিজের মতো মনে হচ্ছে? নিহিন তেরে এসে বলল। হোয়াট ডু ইউ মিন বাই ইউরসেলফ? আয়মান কিছু বলতে যাবে, কিন্তু বাদ সাধল আরিশ। নিহিনের উদ্দেশ্যে বলল, আপু, সামান্য একটা ব্যাপার, প্লিজ কথা কাটাকাটি করবেন না। আমরা চলে যাচ্ছি। নিহিন মুখে কিছু না বললেও তার চোখে মুখে বিরক্তি ভাব স্পষ্ট। ভাবটা এমন যেন, চলে যাচ্ছি বলেও এখনো দাঁড়িয়ে আছো কেন? আজও আরিশ আর দেরি করলো না। সে সত্যি আয়মানকে নিয়ে আরেক দিকে চলে এলো। এখানে এসে আয়মান জিজ্ঞেস করলো, কাহিনী কি? ওই মেয়েটার সাথে তোর কি ব্যাপারে কথা কাটাকাটি হচ্ছিল? আমি দূর থেকে স্পষ্ট শুনতে পাইনি। আরিশ ব্যাপারটা উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল। আরে ভাই, তেমন কিছু না। আয়মান ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তেমন কিছু না? না মানে না, কি আবার হবে? আয়মানের তিক্ত দৃষ্টির কাছে আরিশ নিজেকে গুলিয়ে ফেলছিল। আয়মান পুনরায় বলল, কাহিনী তো কিছু একটা আছে। তোর জন্য আমি একটা মেয়ের সাথে ঝগড়া করতে গেলাম, আর তুই এখানে আমার কাছ থেকে কথা লুকাচ্ছিস। ওয়াই? সত্যি বলছি ভাইয়া, তেমন কিছু না। আচ্ছা, ওই মেয়েটা একটা চিরকুট ছুঁড়ে মারলো তোর দিকে, তুই সেটা সযত্নে পকেটে রাখলি কেন? চিরকুটটা দে। আরিশের মনে মনে ছেড়ে দে মা কেঁদে বাঁচে অবস্থা হচ্ছিল। ওই চুরকুটটা সে লিখেছিল আয়মানের নাম করে, তার হবু ভাবির উদ্দেশ্যে। অর্থাৎ আগামী মাসে আয়মানের সাথে যে মেয়েটার বিয়ে পাকা, সেই মেয়েটাকে উদ্দেশ্য করে লিখেছে। পাঠানোর পরিকল্পনাও ছিল। এই কারণে যুক্তি করে আয়মানকে নিয়ে পার্কে এসেছে। কিন্তু এখন মনে হচ্ছে সব ভেস্তে যাবে। তার অতি চালাক ভাই নির্ঘাত বুঝে যাবে এই চিরকুটের মূল রহস্য। আরিশকে চুপ করে থাকতে থেকে আয়মান নিজেই তার পকেটে হাতড়ে চিরকুটটা বের করলো। বেশ মনোযোগ দিয়ে কয়েকবার চোখ বুলালো। আরিশ প্রস্তুত, যে কোনো মুহূর্তে সে এখান থেকে দৌড়ে পালাবে। আয়মান প্রথমেই ব্যাপারটা ধরতে পারল না, তাই জিজ্ঞেস করলো, এসব কি? কাকে লিখেছিস এসব? আরিশ এতটাই বোকা যে তার উপস্থিত বুদ্ধিও একদম শূন্যের কোঠায়। বানিয়ে কিছু বলার অ্যাবিলিটিও তার মধ্যে নেই। সে মাথা চুলকাতে লাগলো।
আয়মান এখনও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। পুনরায় জিজ্ঞেস করলো। বল। আরিশ বোকা বোকা হেসে বলল। অদিতি আপু, তোমার উড বি ওয়াইফ। আয়মান কিরকম রিয়াকশন দিল এটা দেখার সৌভাগ্য হলো না তার, কারণ কথাটা তার মুখ থেকে মাটিতে পড়া মাত্র এসে উল্টো দিকে দৌড়। দৃঢ় চেষ্টা তার আয়মানের নাগালের বাইরে যাওয়া। আয়মান বিমূঢ় নয়নে একবার আরিশের দৌড়ানোর পানে চাইল, আরেকবার হাতে রাখা চিরকুটটাই। বিয়েটা ঠিক হওয়ার পর থেকে ভাই বোনগুলো মিলে একেবারে আটঘাট বেঁধে নেমেছে, পাগল করে ছাড়বে সব। আয়মান অপ্রসন্ন আরেকটা দীর্ঘশ্বাস ফেলল। শীতকালের গাছের ঝরা পাতাগুলো অবিন্যস্তভাবে পায়ের কাছে লোটোপটি খাচ্ছে। নিহিন বিরক্তিতে কপাল কুঁচকে সেসব পায়ে মারিয়ে একপাশে সরিয়ে রাখছে। ইতিমধ্যে সন্ধ্যা নেমেছে, এইবার তার বাড়ি ফেরার পালা। পার্ক থেকে বাড়িটা বেশি দূরে নয়, পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ 15 মিনিট। নিহিন একটু সময় নিয়ে 20 মিনিটে বাসার সামনে এসে পৌঁছলো। বাড়িতে একটা চাবি সে সবসময় নিজের কাছে রাখে, কিন্তু আজকে আর চাবির প্রয়োজন পড়ল না। দরজা হালকা পেঁচানো, সে খুব সাবধানে উকি দিল। না, কাউকে দেখা যাচ্ছে না। অবশ্য এই সময়ে কেউ থাকেও না। ভাই বাড়ি ফেরে 8টা নাগাদ, বাবাও সেই সময়ের আগে পিছে বাড়ি ফেরে। মা আর ভাবি হয়তো রান্নাঘরে রাতের রান্নার আয়োজন করছে। এই সুযোগ নিহিন দৌড়ে ড্রয়িং রুম পেরিয়ে নিজের ঘরের দিকে এলো। উফ, শান্তি। নিহিন দরজা বন্ধ করে সোজা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ বাদে বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজে কাঁচা ঘুমটা ছুটে গেল। চোখ কসলাতে কসলাতে উঠে বসছো। আশ্চর্য, তাকে ডাকছে কেন? সে বাড়ি ফিরে এসেছে এটা জানলো কিভাবে? মায়ের গলার আওয়াজ শোনা যাচ্ছে। নিহিন হতাশ হয়ে বিছানা ছাড়ল। তার জীবনে লাভ লস বলে কিছু নেই, পুরোটাই লস। নিহিন দরজা খুলতেই শাহানাজ বেগম কড়া এক ধমক দিলেন। তোর আক্কেল জ্ঞান কবে হবে রে নাহিন? কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, শুনতে পাচ্ছিস না? কানে তালা লাগিয়ে বসে আছিলে? নিহিন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল। আমি যেই ঘরে আছি এটা কিভাবে জানতে পারলে? এটা আবার আলাদা করে জানা লাগে নাকি? এটা তো তোর রোজকার রুটিন। এই তো আজকে ভালো লাগবে না, চুপি চুপি ঘর ছেড়ে বেরিয়ে যাবে, তারপর কিছুক্ষণ পর এসে নিজের রুমে ঘাপটি মেরে বসে থাকবে। তোকে কি আমি চিনি না ভেবেছিস? নিহিন এই ব্যাপারে আর কিছু বলল না। এখন কথা বললে কথায় শুধুমাত্র কথা বাড়বে, তাই সে অন্য প্রসঙ্গে গেল। বলল, তো এত তাড়াহুড়ো করে দরজা ধাক্কাচ্ছিলে কেন, কিছু বলবে? হ্যাঁ, ওই তো তোর রুমান আন্টির কথা মনে আছে? আমরা যখন চট্টগ্রামে ছিলাম তখন। নিহিনের মনে পড়েছে এমন ভঙ্গিতে বলল, ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার তো ওই আন্টির সাথে যোগাযোগ নেই, অনেক বছর হলো। আমরা চট্টগ্রাম থেকে আসার পথে তোমার ফোনটাই হারিয়ে গেল, তারপর তো দুজনে যোগাযোগ বিচ্ছিন্ন। এতদিন পর হঠাৎ তার কথা বলছো যে? শাহনাজ বেগম মুচকি এসে বললেন, আজ সকালে যখন তোর ওই আন্টির সাথে দেখা হয়েছে, এখন তো ঢাকাতেই আছে, ওর ছেলে এখানেই চাকরি করছে। আজ দেখা হয়ে যে কি আনন্দটাই লাগলো, তোর কথা জিজ্ঞেস করেছিল বারবার, কাল বাসায় আসতে বলেছি। ওয়াও, আচ্ছা তার ছেলে মানে আয়মানের কথা বলছো? ওই যে যে ছেলেটা ছোটবেলায় আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতো? শাহনাজ বেগম ভ্রু কুঁচকে বললেন, আয়মান তোর সাথে ঝগড়া করতে নাকি তুই করতি? এক হাতে তো আর তালি বাজে না। ও কিন্তু আসলে ভীষণ ফাজিল ছিল। আমার মনে আছে একবার আমাদের বাসায় এসে আমাদেরকেই ঘরে আটকে বাইরে থেকে দরজা ছিটকিনি দিয়ে চলে গিয়েছিল। শাহনাজ বেগম উচ্চস্বরে হেসে উঠলেন। আসলে ছেলে মেয়ে দুটো প্রচুর দুষ্টুমি করত। ওই দিনগুলো বড্ড বেশি মনে পড়ে। সংসার সামলিয়ে ছেলেমেলে সামলিয়ে নিজের শান্তির জায়গা তখন রুমানায় ছিল। আগের দিনের কথা মনে পড়ায় মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলতে ভুললেন না তিনি। রাতে খেতে বসে নিহিনের ভাই ইমাদ নিহিনকে বেশ কিছুক্ষণ বকাবকি করলো। তার এই হুটহাট করে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার রোগটা ইদানিং খুব বেশি বেড়েছে। পান থেকে চুন না খসতেই সে গাল ফুলিয়ে ফেলে। কথা কাটাকাটি পর্যন্ত ঠিক আছে, তাই বলে যখন তখন বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে? ইমাদ সাফ সাফ জানিয়ে দিল, এরপর বাড়ি থেকে কখনো বের হওয়ার বুধ মাথায় চাপলে ব্রাদার আর বাড়ি ফিরবি না। নিহিনের অবশ্য এসব কথা গায়ে লাগে না। সে এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেয়। এসব সে পাত্তা দেবে নাকি? যখন রাগ হবে, যখন মনে হবে বাড়ির মানুষজন তাকে ভালোবাসে না, ঠিক তখনই সে আবারও বাড়ি ছেড়ে চলে যাবে। কার কি তাতে? ভাইয়া বললেই যেন সে শুনছে। গুঞ্জন অর্থাৎ ইমাদের বউয়ের সাথে নিহিনের সম্পর্ক একটু বেশি ভালো।
দুজন প্রায় সমবয়সী হওয়ার ফলে তাদের মধ্যে ননদ ভাবির সম্পর্কের চেয়েও বন্ধুত্বের সম্পর্কটা বেশি। ভাই কিছু বললে সোজা বিচার যায় ভাবির কাছে। আজও তাই করলো। খাওয়া দাওয়া শেষে গুঞ্জন যখন রান্নাঘরে সব গোছগাছ করে রাখছিল, তখন আগমন ঘটল নিজের। ক্যাবিনেটের ওপর বসে নিজের অভিযোগের ঝুলি খুলে বসলো। আচ্ছা, ভাবি ভাইয়ার প্রেমে পড়েছিলে কি দেখে বলো তো? কি আছে ওর মধ্যে, শুধু মেজাজ আর মেজাজ? গুঞ্জন হেসে বলল, তার আগে তুমি বলো তো, তোমার ভাইয়ের প্রেমে আমি কি দেখে পড়েছি? এটা তুমি আমাকে দিনে কতবার জিজ্ঞেস করো? ও আচ্ছা, তুমিও এখন স্বামীকে বাঁচাতে কথা ঘুরাচ্ছ। ঠিক আছে ঠিক আছে, এই দিনই দিন নয়, আমারও দিন আসবে একদিন, সেদিন দেখে নিব সবাইকে। আর স্বামী আছে বলে আমার কথার কোনো গুরুত্ব নেই তোমার কাছে, ওকে মেনে নিলাম। যেদিন আমার স্বামী হবে না, দুনিয়ার আর কাউকে পাত্তা দেব না, তোমাকে তো আরো আগেই না, চিনবই না তখন। নিহিন মুখ ঘুরিয়ে কথাগুলো বলতেই গুঞ্জন আরেক দফা হেসে উঠল। নিহিনের কপালের ওপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিতে দিতে বলল, পাগলি মেয়েটা, বড় হয়ে গেছো, এখন বিয়ে দিতে হবে তাই না? হুম, দিয়ে দাও, তোমাদের চোখের সামনে থেকে চলে যাই, তবেই তো তোমাদের শান্তি। আমাকে তো কেউ ভালোই বাসো না। তুমি একবার চোখের আড়াল হলে তোমায় শুধু চোখে হারাবো, বুঝলি? নিহিন উত্তরে কিছু বলল না, অকারণে গাল ফোলালো। গুঞ্জন ফের বলল, কাল কিন্তু বাসায় গেস্ট আসবে, মা বলেছে কিছু? হ্যাঁ বলেছে। আচ্ছা যাও, এখন ঘরে কি ঘুমিয়ে পড়ো, আমিও যাই, বুঝলি? যা শীত পড়েছে না এবার। নিহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে উল্টো দিক ঘুরে চলেই যাচ্ছিল। যেতে যেতে কি মনে করে আবার বলল, যাদের ঘরে বর আছে তাদের নাকি আবার শীত, কত ঢং দেখালো মানুষ। বয়সের 1 বছরের ছোট দেখে ভেবেছে 1 যুগের ছোট। কিছুই বুঝি না আমি। হ্যাঁ ঠিক আছে, যা যা খুশি তাই করুক সে, আমার কি? আমি তো নীরব দর্শক, শুধুমাত্র চোখ বুজে সব দেখে যাব। গুঞ্জন কিছু বলতে গেল, কিন্তু নিহিন সেসবে পাত্তা দিল না। সে নিজস্ব কায়দায় ভাব নিয়ে হেঁটে ঘরে চলে এলো। গুঞ্জন ওখানে দাঁড়িয়ে মাথা চাপড়ালো। ভাই বোন দুটোই ডেঞ্জারাস, কাকে যে কখন সামলাবো। একজন পাশের রুম থেকে সমানে বউ বউ করে মেসেজ দিয়ে যাচ্ছে, আর একজন তো উফ, শান্তি নাই জীবনে। নিহিনের সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। অবশ্য সে সব কাজেই লেট লতিফ। স্কুল এবং কলেজে লেটুস নামটা তার জন্য বরাদ্দ ছিল। আসল নামে কেউ না চিনলেও লেটুস বলেই এক চান্সে চিনে যেত। মাত্র শাহনাজ বেগম এসে এক ধাপ ডাকাডাকি করে গেলেন। মেয়ের ঘুম আলগা হলো না। কিছুক্ষণ বাদে গুঞ্জন এসে ডেকে তুলল। নিহিন বিরক্তি নিয়ে বলল, আমার ঘুম কি তোমাদের সহ্য হয় না? এত ডাকাডাকি করা কি আছে? উঠো তো, রান্নাঘরে একা একা রান্না করছি, একটু এসে হেল্প করো। গুঞ্জন এক প্রকার জোর করে নিহিনকে উঠিয়ে নিয়ে গেল। নিহিন তার সাথে গল্প করলো, আবার কাজকর্মে সাহায্যও করলো। মা তার প্রিয় বান্ধবীর জন্য বেশ বড়সড় রান্নার আয়োজন ধরিয়ে দিয়েছে। 3 জন অথবা 4 জন মানুষ আসবে হয়তো। এরা এত খাবে কি করে? আশ্চর্য। বান্ধবীকে ফিরে পাওয়ার আনন্দে বোধহয় মায়ের মাথার সব বুদ্ধি লোপ পেয়েছে। নিহিনের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে রোমানা হক একাই এলেন। শাহনাজ বেগম বারবার বললেন, ভাই এলো না, আয়মান এলো না, ওদের নিয়ে এলি না কেন রুমা? কি করে আসবে বল, তোর ভাই কাল রাতে চট্টগ্রামে গেছে 1টা বাজে। আর আয়মানকে বললাম, ও বলে কি জানিস, বলতেছে এতদিন পর আন্টির সামনে দাঁড়াতে আমার লজ্জা লাগবে। শেষ কথায় তিনি হাসলেন, সাথে শাহনাজও হাসলেন। নীল কিছুটা দাঁড়িয়ে দুজনের কথা শুনছিল। আয়মানের লজ্জা পাওয়ার কথা শুনে মনে মনে বলল, এই ছেলের কি লজ্জা শরম ছিল কখনো, নাকি নতুন করে লজ্জা উৎপত্তি হয়েছে? শাহনাজ রুমানা হকের সাথে ছেলের বউয়ের পরিচয় করিয়ে দিলেন। তিনি তখনও নিহিনের কথা জিজ্ঞেস করলেন। নিহিন সেই সময় উপস্থিত হয়ে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করল। রুমানা বললেন, মাশাল্লাহ, মেয়েটাকে কতদিন পর দেখলাম, বড় হয়ে গেছো মা, কিন্তু সেই ছোটবেলার মতন চেহারায় এখনো ছেলে মানুষই খেলে বেড়াচ্ছে। নিহিন কিঞ্চিত লজ্জা পেল বোধহয়। ছোটবেলায় রুমা আন্টি তাকে প্রচুর আদর করত। শাহনাজ বারবার রুমানা হককে অনুরোধ করতে লাগলেন যাতে তিনি আয়মানকে ফোন দেন এবং এখানে আসতে বলেন। শেষে বললেন, আচ্ছা, তোর কিছু বলতে হবে না, তুই শুধুমাত্র ফোনটা করে আমাকে দে, আমি কথা বলছি ওর সাথে। ও নিশ্চয়ই ওর আন্টির কথা ফেলবে না, দে দেখি। অগত্যা তিনি আয়মানকে ফোন করলেন। শাহনাজ আয়মানের সাথে কথা বলে তাকে বাসায় আসার জন্য রাজিও করে ফেললেন।
আয়মান জানালো সে আধা ঘন্টার মধ্যে আসবে। আয়মানের সাথে কথা শেষে দুই বান্ধবীর গল্প চলতে থাকে অনবরত। এদিকে আয়মান আসবে শুনে নিহিন ছক কষতে থাকে। ছোট থাকতে এই ছেলেটাকে কম নাস্তানা বোধ করে নাই। এখন একবার তাকে নাকানি চুপানি খাওয়ানো গেলে মন্দ হতো না। কিন্তু কিভাবে, ভাবতে ভাবতেই উঠা ইউরেকা! বলে চেঁচিয়ে উঠল। এখন দুপুর। এই সময় ইমাদ অথবা আমজাদ হোসেন কারোরই বাসায় আসার কথা নয়, তবে ভুল ভবিষ্যতে আসতেও পারে। তবুও নিহিন রিক্সটা নিল। সে মূল ফটকের একদম নিচের দিকটায় এপাশে ওপাশে দড়ি বেঁধে দিল, যাতে কেউ ভেতরে ঢুকতে নিলেই আগে একটা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে। নিজের কাজ শেষে সোজা সিঁড়ি ঘরে এসে দাঁড়ালো। তারপর উঠল ছাদে। সত্যি বলতে তার পৈশাচিক আনন্দ হচ্ছে। বাঁকা হাসতে হাসতে নিহিন ছাদের এ মাথা ও মাথা দৌড়াদৌড়ি করলো কিছুক্ষণ। আধা ঘন্টা পার হয়ে গেলেও কারো আসার নামগন্ধ নেই। নিহিন কিছুটা বেজার হয়ে আবার সিঁড়ি ঘরে এসে দাঁড়ালো। ঠিক তখনই বাইকের শব্দ শোনা গেল। সে প্রথমে গা না করলেও পরে মনে হলো হ্যাঁ, আয়মানও তো আসতে পারে। সে তৎক্ষণাৎ ছাদের উদ্দেশ্যে দৌড়ালো। রেলিংয়ের কাছে পৌঁছানোর আগ মুহূর্তে নিচ থেকে দুম করা এক আওয়াজ ভেসে এলো। নিহিন রেলিংয়ে ঝুঁকে কোনো কিছু পরখ না করে নিচে তাকিয়ে বলল, এই গেল রে! ও মা, এ দেখি এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা হলো। হাত পাতলা একজন, অথচ সেই ফাঁদে পা দিয়ে দুজন পড়ে গেল, তা আবার মুখ থুবড়ে। উপর হয়ে পড়ে যাওয়ার কারণে নিহিন ওপর থেকে দুজনের মধ্যে কারো মুখই দেখতে পাচ্ছিল না। তাই সে তড়িৎ গতিতে নিচে নামলো। ততক্ষণে আগন্তুক দুজন উঠে দাঁড়িয়ে নিজেদের পরিধেয় শার্ট প্যান্ট ঝাড়তে ব্যস্ত। নিহিন পেছনে এসে দাঁড়ালো। দুজনের মধ্যে একজন অপরজনকে বলছে, আরে ভাইয়া, সাবধানে চলাফেরা করতে পারিস না? নিজে তো পড়ে গেলি, সাথে আমাকেও ফেললি। মাঝখান থেকে কাপড় চোপড়গুলো নোংরা হলো। এইভাবে আন্টির বাসায় যাব কিভাবে? দুজনের মধ্যে আয়মান কোনটা সেটা বোঝার চেষ্টা করলো নিহিন। 12 বছরের অনেক কিছু পরিবর্তন হয়েছে। আয়মানও নিশ্চয়ই আগের মতো নেই। নিহিন পেছন থেকে গলা খাকারি দিল। অমনি দুজন এই দিক ফিরে চাইল। মাত্রাতিরিক্ত ফর্সা ছেলেটা নিহিনকে দেখা মাত্রই দু কদম পিছিয়ে গেল। নিহিনেরও ছেলেটাকে চিনতে বিন্দু পরিমাণ কাঠখড় পোড়াতে হয়নি। গতকাল পার্কে চিরকুট নিতে আসে সেই ছেলেটা, কি যেন নাম? ও হ্যাঁ, আরিশ। আরিশের দিকে এক পলক তাকিয়ে পাশে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকা আয়মানের দিকে তাকালো। মুহূর্তেই দুয়ে দুয়ে 4 মিলিয়ে ফেলল। আয়মানও যেন কিছু কিছু বুঝতে পারল। হ্যাঁ, বোঝাটা এই মুহূর্তে একদম অস্বাভাবিক নয়। গতকাল কেন নিহিনকে চিনতে পারল না সেটাই ভাবছে। অবশ্য আজকের ব্যাপারটা জানা ছিল, গতকাল তো, তবুও চেনা উচিত ছিল হয়তো। সেই চোখ, মুখ, হাসি, চাহনি সবটাই একই রকম রয়েছে, শুধুমাত্র গায়ে গতরে যা বড় হয়েছে। আয়মান নিহিন দুজনেই ভাবছিল। এক পলকে চলে গেছিল 12 বছর আগে। নীরবতা ভঙ্গ করল আরিশ। নিহিনের দিকে তাকিয়ে বলল, আপু, আপনি এখানে? নিহিন আরিশের কথা জবাব না দিয়ে দুজনের দিকে তাকিয়ে বলল, যেখানে যাচ্ছিলেন যেতে পারেন। আর কেউ কোনো কথা বলল না। আয়মান আরিশকে নিয়ে সামনে এগিয়ে গেল। যেতে যেতে বলল, বাড়িটা 2 তলায় নাকি 3 তলায় আন্টি বলেছেন, কিন্তু ঠিক খেয়াল করতে পারিনি। আরিশ জবাব দেওয়ার আগে নিহিন পেছন থেকে বলল, 3 তলায়। আয়মান পেছন ফিরে তাকিয়ে শুধুমাত্র থ্যাংক ইউ বলে আরিশকে নিয়ে সিঁড়িতে উঠে গেল। আরিশ জিজ্ঞেস করল, ভাইয়া, উনি কে? মনে হলো তোমাদের মধ্যে আগে থেকে চেনা পরিচয় আছে। আয়মান সম্মুখে দৃষ্টি রেখে শান্ত কণ্ঠে বলল, একটা ঘাড়তারা মাথা খারাপ পাগল আর ফাজিল মেয়ে। আরিশ আয়মানের কথার আগামাতায় কিছুই বুঝল না। পাল্টা প্রশ্ন করার আগেই তারা 3 তলা পৌঁছে গেছে। দরজায় কড়া নাড়তে শাহনাজ দরজা খুলে দিলেন। আয়মান সালাম দিতে তিনি আহ্লাদে গদগদ হয়ে বললেন, আরে বাবা, দেখি কত বড় হয়ে গেছে। কেমন আছো? আন্টিদের কথা একটু মনে পড়ে না, তাই না? আয়মান হেসে প্রাথমিক আলাপচারিতা সেরে নিল। শাহনাজ আরিশকে দেখে রুমানা হককে বললেন, এটা তোর ছোট জায়ের ছেলে না? ওকেও অনেক আগে দেখেছিলাম। বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে। নিহিন বাড়ি এলো আরও কিছুক্ষণ বাদে। নিহিনকে দেখা মাত্র শাহনাজ ধমক দিয়ে বললেন, কিরে, কই ছিলে এতক্ষণ? বাড়ি ভর্তি মেহমান, আর তোর কোনো খবর নাই? আয়মান আসছে, দেখা করবি না ওর সাথে? আমি আবার আলাদা করে কি করব? তোকে আলাদা করে দেখা করার কথা বলেছি নাকি? তোর ছোটবেলার বন্ধু ছিল, তোরও তো আরো আগ্রহ নিয়ে দেখা করার কথা। নিহিন মনে মনে বলল, আউল ফাউল মানুষের সাথে দেখা করার আগ্রহ আমার মোটেও নেই। যত সব। ছোটবেলায় হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো সেই ছেলের এখন আবার কি ভাব, কথাই বলা যায় না। আমাকে বলে কি না আমি নাকি পার্কে ছেলেদের নাম জিজ্ঞেস করে বেড়াই। ওর সাথে কে কথা বলতে যায় রে?
কিন্তু মনের কথা আপাতত সামনে আনলো না। আয়মানের সামনে গিয়ে হাসি মুখে দাঁড়ালো। ভালো মন্দ খবর জিজ্ঞেস করা উচিত, কিন্তু আপনি তুমি সম্বোধনে সংশয়ে পড়ে গেল। গতকাল যখন দেখা হয়েছিল তখন তো আপনি সম্বোধন করেছিল, কিন্তু ছোটবেলায় তো তুমি করেই বলতো। এখন কি করা উচিত? ফর্মালিটি নাকি স্বভাবশীলতা? এই যাত্রায় নিহিন ফর্মালিটিকে দুটি লাথি দিয়ে চাঁদে পাঠিয়ে আয়মানকে জিজ্ঞেস করলো, ভালো আছো? অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। আগের মতো আর নাই, একদম চেঞ্জ হয়ে গেছো। তুমিও আগের মতো নেই। এখনো আগের মতো ফাজলামি করো নাকি? নিহিন মনে মনে একগাল হেসে বলল, ফাজলামো আর আমার হচ্ছে ট্রু লাভ। একজন আরেকজনকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। নিহিন কিছু বলার আগেই রুমানা হক বললেন, ও একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, আগামী মাসের প্রথম সপ্তাহে আইমানের বিয়েতে কিন্তু অবশ্যই দাওয়াত রইল, সবাইকে আসতে হবে। নিহিন চট করে বলে বসলো, আন্টি বিয়ের কার্ড? তাছাড়া আপনি মিষ্টি মুখ না করিয়ে শুকনো মুখে বিয়ের দাওয়াত দিলেন। তিনি মিষ্টি করে হেসে বললেন, হেই তো, এখন দেখা হলো মিষ্টি মুখ রোজই চলবে, আর বিয়ের কার্ডও পাবে। নিহিন গিয়ে আরিশের পাশের খালি সোফায় বসলো। তারপর জিজ্ঞেস করলো, কি ভাই, গার্লফ্রেন্ডকে চিরকুটটা দিয়ে দিতে পেরেছিলে? আরিশের বদলে জবাব দিল আয়মান। বলল, ওটা ওর ব্যক্তিগত ব্যাপার, ওসব তোমার না জানলেও চলবে। মোটেও চলবে না। চলতো তখন যখন আমি ব্যাপারটা পুরোপুরি জানতাম না। কিন্তু ভুলবশত চিরকুটটা যেহেতু আমার হাতেই এসে পড়েছে, আর আমি যেহেতু সেটা পড়েছি, তাই আমার জানা কর্তব্য। আয়মান সরু গলায় বলল। কর্তব্য বুঝি খুব ভালো করে পালন করছো? নিহিন হাস্যজ্জ্বল কণ্ঠে বলল, হ্যাঁ অবশ্যই, একটু আগে একটা কর্তব্য পালন করে এলাম। বাই দ্য ওয়ে, তখন যে তোমরা দুজন হুমড়ি খেয়ে পড়ে গেলে, ব্যথা পেয়েছো? আরিশ খাবি খাওয়া মাছের মতো আয়মানের দিকে তাকালো। পড়ে যাওয়ার ব্যাপারটা যে কারো চোখে পড়েছে এটা কল্পনাতেও আসেনি। কেউ দেখে নাই ভেবে ব্যাপারটা সেখানে স্টপ করেছিল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে প্রকৃত মানুষের চোখেই পড়েছে। এখন আবার সে সেটা নিয়ে প্রশ্ন করছে। মেয়েটা আসলে একটু পরিবর্তন হলো না, দেখেছে ভালো কথা। এটা জিজ্ঞেস করে আবার বিব্রতকর পরিস্থিতিতে ফেলার কোনো মানে আছে? আশ্চর্য। ওপাশ থেকে জবাব আসছে না দেখে নিহিন ফের প্রশ্ন করলো। কি হলো বললে না? আয়মান চোখ মুখ শক্ত করে জবাব দিল, ব্যথা পাবো কেন? আমরা তো আর ননির পুতুল না যে সামান্য আঘাতে কাঁদতে কাঁদতে সারা পাড়া এক করবো। আমাদের গায়ে যথেষ্ট শক্তি আছে, সামান্য আঘাত আমাদের কাবু করতে পারে না। নিহিনের বুঝতে অসুবিধা হলো না যে আয়মান কথাটা তাকে উদ্দেশ্য করে বলেছে। অবশ্য বলার একটা কারণ আছে। ননির পুতুল শব্দটা অনায়াসে নিহিনকে সেই ঘটনা মনে করিয়ে দিল। দুষ্টুমি করার অভ্যাস নিহিনের ছোটবেলা থেকেই ছিল। সে অতিরিক্ত চঞ্চল, অতিরিক্ত দুরন্ত। মানুষকে জ্বালানোই ছিল তার প্রথম এবং প্রধান কাজ। আয়মানও দুষ্টুমি করত, তবে নিহিনের মতো অত না। তার দুষ্টুমির পরিধি এক দু এক শব্দের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু নিহিনের ক্ষেত্রে এই পরিধি বিস্তর। তো সেইবার বর্ষাকাল ছিল। বৃষ্টির জন্য রাস্তাঘাটে হাঁটু সমান পানি। এই পানি কমে তো আবার বৃষ্টি হয়ে পানি বেড়ে যায়। এমনই এক বাদলা মুখর দিনে আয়মান বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। বাড়ির উঠান ঢালু হওয়ার কারণে সেখানে পানি জমেছিল না, কিন্তু কাদা ছিল। সে অবস্থায় ক্রিকেট খেলা কষ্টসাধ্য হলেও তাদের কাছে বিষয়টা আনন্দের ছিল। খেলতে খেলতে বল চলে যায় ঝোপের আড়ালে। দুজন বল খুঁজতে গেলে আয়মান মূল ফটকের সামনে এসে দাঁড়ায়। নিহিনও তখন সেখানেই উপস্থিত ছিল। আয়মানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মাথায় দুষ্টু বুদ্ধি হানা দেয়। পা টিপে টিপে পেছনে গিয়ে দাঁড়াতে ধাক্কা মারার জন্য প্রস্তুত হয়, কিন্তু বিধি বারাম। আয়মানকে ধাক্কা দেওয়ার আগে সে নিজে পিছলে পড়ে যায়। ধরাম শব্দ শুনে আয়মান চকিতে পেছনে তাকায়। নিহিনকে পড়ে থাকতে দেখে সশব্দে হেসে ওঠে। নিহিন যে না উঠতে নিল অমনি আবার ধপাস। আয়মান আবারও হেসে ওঠে। অমনি করে বেশ কয়েকবার পড়ে গেলেও আয়মান সাহায্যের হাত তো বাড়ালোই না, উল্টো হাসতে হাসতে লুটোপুটি খেল। ততক্ষণে বাদবাকি সবাই উপস্থিত হয়েছে। আয়মানের সাথে তাল মিলিয়ে সকলেই হৈ হৈ করে হাসতে লাগলো। সময়টা ছিল কৈশোর। নিহিনের বয়সটা ছিল মাত্র 10-এর ঘরে, আর আয়মানের তারও একটু বেশি। এই বয়সে টিপ্পনি কাটা, হাসি ঠাট্টা করা একদম স্বাভাবিক ব্যাপার। ননির পুতুল নামটাও তখনই দেওয়া। বলা বাহুল্য, ওই বয়সে নিহিন পুরো ব্যাপারটাতে খুব অপমানিত বোধ করেছিল। কারণ পাশের বাড়ির মোহনা যখন গতবার ছাদে পা পিছলে পড়ে গিয়েছিল, তখন তো খুব আহ্লাদে গদগদ করে তাকে টেনে তুলেছিল। বলেছিল, ইস, চোখে দেখো না নাকি তুমি? বেশি ব্যথা পেয়েছো? দেখে দেখে আসো তো। তখন তো খুব সহানুভূতি দেখানো হয়েছিল। তখন তো আর তাকে ননির পুতুল বলা হয়নি। আর নিহিনের বেলায় সব মজা। ছেলেরা এরকমই, সবার সাথে ভালো ব্যবহার করবে, কারো সাহায্য লাগলে সেটাও করবে, কিন্তু নিহিন কিছু চাইলে জীবনেও পেত না।
আর তার সাথে সবসময় ছিল সাপে নেউলে ঝলে সম্পর্ক। আজ হঠাৎ পুরনো কাহিনী মনে পড়তেই নিহিনের লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেল, আবার রাগের চোয়ালটাও শক্ত হয়ে গেল। সেদিন অবশ্য নিহিন আইমানকে আর কিছু বলতে পারেনি, তারপরও আর কখনো কিছু বলার সুযোগ হয়ে ওঠেনি। সুযোগটা যখন আসবে আসবে ভাব, তখনই তারা আলাদা হয়ে গেল। তারপর তো আজ 12 বছর পর আবার দেখা। যেভাবেই হোক প্রতিশোধ তো সামান্য হলেও নেওয়া গেল, এতে শান্তি। আর কি চাই? নিহিন ওদের সামনে থেকে সরে এলো। রান্নাঘরে গুঞ্জনের সাথে দেখা হলো। সে মেহমানদের তদারকিতে ব্যস্ত। নিহিনকে দেখেও তাই কিছু বলল না। নিহিন নিজে থেকেই বলল, ভাবি রান্না করছো? রান্না বান্না শেষ হলে ওই ছেলের খাবারে ইচ্ছে মতো ঝাল মিশিয়ে দিও তো। গুঞ্জন এক পলক নিহিনের দিকে তাকিয়ে বলল। কার কথা বলছো? ওখানে তো দুজন। নিহিন হাতের ইশারায় আয়মানকে দেখিয়ে বলল, আরে একদম ফর্সাটা বাদে যেটা আছে না সেটা, ওই যে মাথা ভর্তি চুল, আকাশি রঙের শার্ট পরেছে, অতিরিক্ত ভাব নিয়ে যে ছেলেটা বসে আছে ওইটা। কেন, ও কি করেছে? এত শত্রুতা কিসের তোমার? দেখি তো বেশ ভদ্র বলেই মনে হচ্ছে। আমার সাথে কি সুন্দর করে কথা বলে জানো। তুমিও এই ভদ্র শয়তানকে চিনতে ভুল করলে? করবেই তো, দুনিয়ার সবার সাথে ওর মিষ্টি মিষ্টি কথা, আর তিতকুটে করলা মার্কা কথা তো শুধু আমার সাথে। থাক, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করব। হ্যাঁ, তুমি তো করবে, আমি কোনো কিছুতেই নেই। অমন মিষ্টি একটা ছেলে, তোমার মায়াদা তার প্রতি নাই থাকতে পারে, তাই বলে আমার থাকবে না? আমি বাবু এত নিষ্ঠুর হতে পারবো না। দিন নাক ছিটকে ওখান থেকে সরে এলো। করার মতো কিছুই পেল না। মা ওখানে রুনা আন্টির সাথে গল্প করছে। আয়মানও আরিসের সাথে কি নিয়ে যেন ফিসফিস করছে। আর ভাবির সাথে তো এখন কথাই বলতে ইচ্ছে করছে না। বলে কিনা মিষ্টি ছেলে। মিষ্টি যা একটু চেহারাতে, কথাবার্তাতে তো নিমপাতা আর করলা। তাদের আসার খবর পেয়ে ইমাদ আর আমজাদ সাহেবও তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। সবাই মিলে আনন্দ উল্লাসে দুপুরের খাবার খেলো। কথায় কথায় হঠাৎ ইমাদ বলল, বাসায় আসার সময় নিচে দেখলাম দড়ি বেঁধে আছে। হঠাৎ বেখেয়ালে কেউ পড়ে যাবে তো, ওখানে দড়ি বেঁধেছে কে? আরিস তৎক্ষণাৎ বলে উঠল, হ্যাঁ, আসার সময় আমি আর ভাইয়া পড়ে গেছিলাম তো। ওদের দুজনের পড়ে যাওয়ার কথা শুনেই ইমাদ সন্দিহান দৃষ্টিতে নিহিনের দিকে তাকালো। নিহিনের সাথে আইমানের সাথে সাপে নেউলের সম্পর্ক তারাও অজানা নয়। সে নিহিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে আরিসকে বলল, পড়ে গেছো নাকি তোমাদের ফেলে দেওয়া হয়েছে? ইমাদের কথার প্রত্যুত্তর করলেন শাহনাজ। বললেন, এসব আবার কি ধরনের কথা? কে ফেলে দিবে ওদের? পাশের বাড়ির বাচ্চাগুলো যা দুষ্ট, দেখ গিয়ে ওদেরকেও এসে এই অকাজ করেছে। মা যাই বলুক না কেন, ইমাদের বুঝতে অসুবিধা হলো না এটা তার গুণধর ছোট বোনের কাজ। আর তৎক্ষণাৎ না বুঝতে পারলো নিহিনের চোখ মুখের হাবভাব দেখে আচমকা বুঝে যাওয়া স্বাভাবিক। ইমাদ এই বিষয়ে আর কথা বাড়ালো না, যোগ দিল আড্ডায়। নিহিনের সাথে আদায় কাজ করার সম্পর্ক থাকলেও ইমাদের সাথে আইমানের সম্পর্ক বরাবরই খুব ভালো ছিল। সে জেদ ধরে দুজনের মধ্যে খুব সহজেই বেশ ভালো আলাপ জমে উঠল। আরিশকে একা বসে থাকতে দেখে নিহিন তার পাশে গিয়ে বসলো। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ব্যাপার, প্রেম কেমন চলে? শেষ পর্যন্ত চিরকুটটা প্রেমিকার হাতে পৌঁছাতে পেরেছিলে? আরিশ আমতা আমতা করে বলে, না মানে, হ্যাঁ ওই আর কি। নিহিন সরু দৃষ্টিতে তাকাতে সে ফের বলে, আসলে চিঠিটা আমার ছিল না, ওইটা ভাইয়ার ছিল। নিহিন খাবি খাওয়া মাছের মতো চোখ উল্টে বলল, তোমার ভাইয়া এরকম আবল তাবল চিঠিও লেখে? ওসব লেখার কোনো ধারা হলো নাকি? মানুষ দেখলে তো পাগল মনে করবে, ব্যাপারটা টিনেজারদের মতো হয়ে গেল না? আরিশ গলার স্বর নামিয়ে বলল, ওইটা আমি লিখেছি ভাইয়ার নাম করে। ও মা, তুমি কেন লিখছো? তোমার ভাইয়া কি লেখাপড়া কিছু করেনি? পরীক্ষায় ফেল করে পড়াশোনা পাঠ চুকিয়েছে নাকি সে? একাডেমিক পড়াশোনা ঠিকই করেছে, ভালোভাবে পাশও করে বেরিয়েছে, কিন্তু প্রেমের পড়াশোনায় বেচারা একেবারেই ফেল। এই জন্যই তুমি তোমার ভাইয়ার হয়ে চিঠি লিখে দাও? না না, ব্যাপারটা ঠিক সেরকম না। আসলে ভাইয়ার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার সাথে ভাইয়ার কথাবার্তা হয় না, একদমই হয় না। ওই আপুর কাজিনরা তো ভাইয়াকে দেখে আনরোমান্টিক উপাধি দিয়ে দিয়েছে। ভাইয়া বলে দিয়েছে, বিয়ের আগে কারোর সাথে ওসব আহ্লাদি আলাপ করার ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। তাই আমি ভাবলাম ভাইয়ার নাম করে হবু বাবিকে যদি একটা চিঠি দেওয়া যায় তাহলে বাবিও খুশি হলো, আবার এদিকে ভাইয়ার কথাও থাকলো। নিহিন আরিশের কাজ চাপড়ে বলল, ব্রাভো, তুমি তো বহুত চালাক।
বড় ভাইয়ের থেকেও হাজার গুণে আপডেট। যেখানে তোমার উচিত বড় ভাইয়ের থেকে প্রেম শেখা, সেখানে বড় ভাইকে তুমি প্রেম শেখাচ্ছ। এসব কিন্তু ভাইয়াকে বলবেন না আপু। ভাইয়া জানে, কিন্তু পুরোপুরি জানে না। আচ্ছা, বলবো না। আরশির সাথে নিহিনের গল্প আর আগালো না। কেমন যেন ম্যার মেরে দিয়ে গেছে সব। নিহিন উপস্থিতি সবার কাছে বিদায় নিয়ে নিজের ঘরে গেল। একটু আয়েশ করে বালিশে মাথা রাখতে তড়িৎ গতিতে মনে পড়ল আগামীকাল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। সাথে সাথে কলিজাটা ভেতর থেকে কয়েকটা লাফ দিয়ে উঠল। কাল পরীক্ষা, অথচ তার কিছুই পড়া হয়নি। বইটা নিয়ে একবার বসা উচিত, কিন্তু নিহিন আপাতত বই ছেয়েও দেখবে না। সে ফোন হাতে নিয়ে তার প্রিয় বান্ধবী শ্রেয়াকে ফোন করলো। পরপর 2বার রিং হওয়ার পর শ্রেয়া ফোন তুলল। নিহিন প্রথমেই একটা ধমক দিয়ে জিজ্ঞেস করলো, কোন চুল হয়ে থাকিস তুই? ফোন ধরতে এত সময় লাগে তোর? শ্রেয়া ওপাশ থেকে ক্লান্তি স্বরে উত্তর দিল, কাজ করছিলাম, বুঝিস না, শ্বশুর বাড়ি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলতে হয়। নিহিন তাতানো রাগ সামলে বলল, কি করছিলি? কাজের অভাব আছে নাকি? দিনের পুরোটা সময় রান্নাঘরেই পড়ে থাকতে হয়। সন্ধ্যার নাস্তা তৈরি করছিলাম। তোর খবর বল, কি করিস? কাল তো পরীক্ষা। নিহিন একরাশ বিরক্তি নিয়ে বলল, পরীক্ষার কথা বলিস না তো। পড়াশোনা কিছু ভালো লাগে না। বিয়ে শাদীর বয়সে আবার কিসের পড়াশোনা? একটা বিয়ে করা ভীষণ জরুরি। আমি বিবাহিত জীবনের এত রিভিউ দেওয়ার পরেও তোর বিয়ের শখ মেটে না? আশ্চর্য, এত বিয়ে বিয়ে করিস কেন? দোস্ত, একটা বরের অভাব বোধ করছি। তোরা নাকের ডগায় জোড়ায় জোড়ায় ঘুরিস, ব্যাপারটা আমার খুব অপমানে লাগে। শ্রেয়া হেসে বলল, অথচ আমি আমার এই বিজোর লাইফটাকেই বেশি মিস করি। যাই হোক, ভালো করে পড়াশোনা কর। কাল পরীক্ষা, তার প্রিপারেশন নে। এখন রাখি রে, হাতে বহুত কাজ, সময় পেলে ফোন দেব নে। নিন ফোন রাখলো আর মনে মনে বলল, গত 2.5 মাসে আমি যতবার ফোন দিয়েছি ততবারই তুমি শেষে এই মহামান্য কথাটা বলেছ। কথা মুখেই রয়ে গেছে। তোমার জীবনে আর সময় এলো না। শ্রেয়ার বিয়ে হয়েছে প্রায় 2.5 মাস আগে। শ্রেয়ার সাথে নিহিনের বন্ধুত্ব আরও 6-7 বছর আগে থেকে। সবই ঠিক ছিল, কিন্তু শ্রেয়ার বিয়ের পর নিহিনের একাকিত্ব আকাশ ছুঁয়েছে। বান্ধবী বলতে এই একজনকেই টিকিয়ে রাখতে পেরেছিল। বাকিরা কে কোথায় গেছে কেউ বা জানে। বিয়ের পর শ্রেয়ার সাথেও সম্পর্কের বেশ অবনতি হয়েছে। ভার্সিটির ক্লাসে একদম অনিয়মিত। পরীক্ষাও ইচ্ছে হলে দেয়, না হলে দেয় না। দেখা হয় না অনেক দিন। আর কথা তো 2-3 মিনিটের বেশি এগোয় না। সব মিলে বিরক্তিকর পরিস্থিতি। ভাবনার মাঝে ঘরে গুঞ্জনের প্রবেশ ঘটল। নিহিনকে উদ্দেশ্য করে বলল, আন্টি, চলে যাচ্ছি নিহিন। তোমাকে দেখা করার জন্য ডাকছি, চলো। অনিচ্ছা সত্ত্বেও নিহিন উঠল। রুমানা হক যাওয়ার আগে বারবার করে বলে দিলেন তারা সপরিবারে যেন তাদের বাসায় যায়, আর বিয়েতে আসা অবশ্যই বাধ্যতামূলক। নিহিন ওদের এগিয়ে দিতে পেছন পেছন গেল। সবাই যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আয়মান তখন 2 কদম পেছালো। নিহিনের সামনে এসে দাঁড়ালো। হঠাৎ আগমনে নিহিন থমকে গেল। ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলল, কি? আরমান ওষ্ঠকনে সামান্য হাসি রেখে বলল, আমাদের আসার পথে দড়ি তুমি বেঁধেছিলে, তাই না? নিহিন নির্লিপ্ত ভঙ্গিতে বলল, বুঝেছো যেহেতু তাহলে জিজ্ঞেস করার কি দরকার? শিওর হলাম। আগের মতোই পাজে আছো, একটু চেঞ্জ হওনি। আমি? তুমি নিজেও তো চেঞ্জ হওনি। আগের মতোই তো বজ্জাত রয়ে গেছো। আয়মান ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, বজ্জাত? আমি আবার বজ্জাত কবে ছিলাম? সেটা আমাকে জিজ্ঞেস না করে নিজেকে জিজ্ঞেস করো। যতটা বজ্জাত ছিলে তার চেয়ে বেশি ছিলে মিচকে শয়তান। শান্তশিষ্ট চেহারার আড়ালে সব সময় শয়তানি কাজ করতে। তার প্রতিশোধ আজ দিলে বুঝি? নিহিন মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ তাই। আমি আসলে মানুষের কাছে ঋণ রেখে ঋণই থাকতে চাই না, বুঝলে? তোমার ঋণ তোমাকে এই যাত্রায় সুদহীন ফেরত দিলাম। পরের বার কখনো সুযোগ পেলে সুদে আসলে ফেরত দিয়ে দিব। আচ্ছা। বলে আয়মান সশব্দে হেসে উঠল। আর কিছু বলার আগ মুহূর্তেই তার ডাক পড়ল। আয়মান নিহিনের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। নিহিনের দিকে ফের আরেকবার চোখ পড়তেই নিহিন তাকে ভেঙচি কেটে ভেতরে প্রবেশ করলো। আয়মান অদ্ভুত ভঙ্গিতে হেসে আয়মানকেই বলল, পাগল মেয়ে একটা। বাংলা পরীক্ষার প্রশ্ন দেখে নিহিনের মনে হলো পড়াশোনা করার চেয়ে বিয়ে করে সংসার করা ঢের ভালো। সাহিত্যের ইতিহাস বোঝার চেয়ে স্বামীর মন বোঝা সহজ। রাজনৈতিক ব্যবস্থাপনার চেয়ে সকালে ঘুম থেকে উঠে বাজারে ফর্দ তৈরি করা আরও সহজ। এই মোটা মোটা বইগুলোতে চোখ বোলানো থেকে রান্নাঘরে রান্না করা এবং বাসন মাজা অনেক বেশি সহজ। নিহিন কোনো মতে পরীক্ষা দিয়ে বেরিয়ে এলো। পরীক্ষার রেজাল্ট নিয়ে আপাতত তার কোনো মাথা ব্যথা নেই। বেরিয়ে এসে বাকিদের সাথে দেখা হলো।
সবারই মোটামুটি একই কথা। এবার একটা বিয়ের সম্বন্ধ আসলে আর ফেরাবো না। এসব পড়াশোনার কোনো ভরসা নেই। জীবনের মূল লক্ষ্যই হলো বিয়ে করা। নিহিন তাতে সায় দেয়, কিন্তু যতই সায় দিক না কেন তার মন জানে বাসা থেকে বিয়ে শাদী ঠিকঠাক হলে নিহিন ঠিকই বেগে বসবে। তখন আর ভালো লাগবে না। তখন মনে হবে থাক বাবা, পড়াশোনা করছি এই ঢের। কিসের বিয়ে শাদী আর কিসের সংসার? বিয়ে শাদী করে আমি আমার সাধের ঘুম নষ্ট করব না। শাহানা যখন মাঝে মাঝে ভুলবশত বিয়ের কথা ওঠায়, তখন আর নিহিনকে পাইকে চেঁচামেচি করে সারা পাড়া এক করবে। তার কথার মূল বিষয়বস্তু হলো, আমি কি এখন তোমাদের ঘরের বোঝা হয়ে গেছি? এত বিয়ের কথা কেন বলো? যদি আমাকে ঘরে রাখতে কোনো সমস্যা হয় তাহলে বলে দাও, আমি নিজের রাস্তা দেখে নিচ্ছি। কিন্তু বিয়ের কথা কেন বলবা? আমি করব না বিয়ে। অথচ নিজে সর্বক্ষণ বিয়ে শাদীর কথা বলবে, তখন কোনো দোষ নেই। শাহনাজ ভেবে কুল কিনেরা পায় না তার এই ছন্নছাড়া মেয়েটাকে সামলাবে কে? কে পারবে ভালোবাসা দিয়ে আগলে রাখতে? গুঞ্জনও নিহিনকে প্রচুর খেপায়। নিহিন অবশ্যই এইসব গায়ে মাখে না। সে সবসময় নিজের মতো নিজের ইচ্ছেতে চলবে। বড্ড একরোখা আর জেদি বলা যায়। মা বাবা এবং ভাবির কাছে পার পাওয়া মেয়েটা একমাত্র ভাইয়ের ধমকের কাছে গিয়ে আটকে যায়। তখন আর রাগ জেদ কাজে খাটে না। ভয় এবং অনিচ্ছা সত্ত্বেও কিছু কিছু সময় সে ভাইয়ের কথা মেনে নেয়। এই তো আজকেই পরীক্ষা দিয়ে আসার পর হলে গিয়ে সিনেমা দেখার পরিকল্পনা ছিল। পরিকল্পনা সম্পন্ন করে রেখেছিল গতকাল রাতে। ভাবিকে নিয়ে যাবে, আসার পথে টুকিটাকি কেনাকাটা করবে। কিন্তু ইমাদ সাফ মানা করে দিয়েছে, বলেছে এত আলহাত ভালো না এ সময়ে, আবার কিসের সিনেমা? বাড়িতে কি টিভি নেই? নিহিন অবশ্য গাইগেও করেছিল, তবুও চিড়ে ভেজে নেয়। উল্টো ইমাদকে ধমক খেতে হয়েছে। ইমাদের ধমক খেতে হয়েছে। মায়ের কাছে অবশ্যই গিয়েছিল বিচার নিয়ে, তাতেও খুব একটা লাভ হয়নি। শেষে যখন আমজাদ সাহেব বাড়ি ফিরলেন তখন গাল ফুলিয়ে বিচার দিল। অভিমানী কণ্ঠে বলল, তোমার ছেলে নিজেকে কি ভাবে? হ্যাঁ, সে কোন নবাব শুনি? তোমরা সবাই ওর কথা মেনে চলো দেখি কি মাথার উপর উঠে তিরিং বিরিং করে নাচা শুরু করেছে। আজকে একটু বাইরে যেতে চেয়েছি, যেতে দিল না, উল্টো ধমক দিল। তোমরা ভাইয়াকে কেন কিছু বলো না? আমজাদ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার ভাইয়া কি তোমার খারাপ চায় মা? রাতে কেন বাইরে যেতে হবে? যত ঘোরাঘুরি সব দিনের বেলায় করবে, তখন কি আর কিছু বলে? আমি তো একা একা যেতে চাইনি, আমার সাথে ভাবি থাকতো, প্রয়োজন পড়লে মাও যেত। আচ্ছা, এরপর কখনো যাওয়ার প্রয়োজন পড়লে তুমি আমাকে জানিও। আমি ইমাদকে বলে দিব, ও আর তোমাদের কিছু বলবে না। হ্যাঁ হ্যাঁ, মনে থাকে যেন। একমাত্র ছেলে দেখে আদর দিয়ে দিয়ে বাদর বানিয়ে ফেলানো আবার। আমিও কিন্তু তোমাদের একমাত্রই মেয়ে, এটাও ভুলে যেও না। একমাত্র মেয়ের কথা বললে চাকরি থাকবে? বলে হাসলেন আমজাদ সাহেব। নিহিনও বাবার সাথে তাল মিলিয়ে হেসে উঠল। রাতে ঘুমানোর আগে শাহানাজ নিহিনকে বললেন, তোর আন্টি খুব করে ধরেছে ওদের বাসে যাওয়ার জন্য। তো যাও, ঘুরে আসো। আমাকে কি বলো? তুই যাবি না? আমি গিয়ে কি করব? আমার পছন্দের জায়গায় আমাকে যেতে দাও তোমরা। দরকার নেই, আমি ঘর করে হয়ে বসে থাকবো। কি ধরনের কথা বলছিস নিহিন? অযথা জেদ করিস কেন? এইগুলো তো ভালো লাগে না। তুই যে কি চাস সেটা নিজেও জানিস না। তোকে কোনো কথা বলাই হয় না, তারপরও এই অবস্থা। আশ্চর্য হয়ে যাই আমি। শাহনাজ রাগ করে উঠে চলে গেলেন। নিহিনও মায়ের পিছে পিছে দৌড়ালো। রাগ ভাঙাতে হবে জরুরি ভিত্তিতে। মাকে জানালো সে যাবে। মায়ের কথায় সায় দিলেও নিহিন নিজের মনের দিক থেকে সায় পেল না। আয়মান যখন তাদের বাসায় এসেছিল তখন তো নিহিন প্রতিশোধ পরায়ণ হয়ে তাদের ফেলে দেওয়ার ব্যবস্থা করেছিল। এখন আয়মানদের বাসায় গেলে আয়মান যে তাকে ল্যাং মেরে ফেলে দেওয়ার কোনো ব্যবস্থা করবে না তার কি নিশ্চয়তা আছে? এই চিন্তায় নিহিনের সারা রাত আর ঘুম হলো না। আয়মানের বিয়ে তোড়জোড় বেশ জাঁকজমকপূর্ণভাবে নেওয়া হচ্ছে। যতদিন এগিয়ে আসছে তাতেই মনে হচ্ছে কোনো কিছুর কমতি পড়ে গেল মনে হয়। তবে বিয়ে নিয়ে ছেলের আশানুরূপ উচ্ছ্বাস না দেখে মনে মনে খুবই হতাশ হচ্ছেন রুমানা হক। এমন তো না যে বিয়েটা আয়মানের মতের বিরুদ্ধে হচ্ছে, বরং যখন বিয়ের কথাবার্তা চলছিল তখন আয়মানের মত নেওয়া হয়েছিল। আয়মান বলেছিল, তোমাদের যা ইচ্ছে হয় করো, আমার আপত্তি নেই। আপত্তি নেই বলে তো দু পরিবার এগিয়েছে। তবে এখন এইরকম গা ছাড়া ভাব দেখায় কেন? অদিতি মেয়েটার সাথে বোধহয় ভালো করে কথাও বলে দেখিনি। হাতে অধিক সময় থাকাতেও যদি নিজেদের মধ্যে টুকটাক পরিচয় বিয়ের আগে না হয় তাহলে বিয়ের পর সংসার শুরু করবে কিভাবে? ছেলেকে কিছু বলাও যায় না। রুবানা হকের হয়েছে যত জ্বালা। আয়মান ঘর ছেড়ে বের হতেই মাকে দেখলেও ড্রয়িং রুমে আতিফ আসলামের সাথে কথা বলছেন। তিনি শহরে নামকরা শাড়ি ব্যবসায়ী। আয়মান ঘরের যেদিকে তাকায় সেদিকে শাড়ি, বিভিন্ন জিনিসপত্র।
আয়মান সাবধানী পায়ে এগিয়ে এলো। আতিফ আসলাম রুমানা হকের সাথে কথা শেষে আয়মানের সাথে সৌজন্যমূলক কথা বলে বিদায় নিলেন। আয়মান মাকে উদ্দেশ্য করে বলল, এসব কি করেছো মা? বাড়িটাকে পুরো শপিং মল বানিয়ে ফেলেছো।